প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, আরও রয়েছেন লেখক ও গবেষক, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই যাব সারোয়ার তুষারের কাছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং আমরা ধরে নিচ্ছিলাম উনি পদত্যাগ করবেন, যেহেতু আপনারা ঘোষণা দিয়েছেন যে 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের মাঠে নামছে। দীর্ঘদিন ধরেই আপনাদের এই রাজনৈতিক দলের কথা আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এটা আলুর মুখ দেখতে যাচ্ছে এবং অনেকবার তারিখ পরিবর্তন হয়েছে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আপনারা ঘোষণা করেছেন যে 28শে ফেব্রুয়ারিতে সেটি হবে এবং সেটা মানিক মিয়া এভিনিউতে সমাবেশের কথা বলা হচ্ছে। আমরা আপনার কাছে জানতে চাইব, সব কিছু কি চূড়ান্ত হয়েছে? আপনি জানেন যে আমরা গত 8 সেপ্টেম্বর 2024 সালে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে এবং তখন আমাদের উদ্দেশ্য ছিল যে এই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা এবং অঙ্গীকার আছে সেগুলোকে প্রোটেক্ট করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তখন আমরা একটা 8 দফা দিয়েছিলাম যে আমরা কি করব, শহীদ পরিবারের পাশে থাকা, আহতদের ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাপার ছিল। তো যখন আমরা এগুলো নিয়ে জনগণের কাছে, বিশেষত তরুণদের কাছে যাই এবং তাদের সাথে এক ধরনের কমিউনিকেশন তৈরি করি, তখন তারা আমাদেরকে বলে যে আপনারা এটা যদি গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে জিয়ে রাখতে চান তাহলে আপনাদেরকে একটা রাজনৈতিক দল হয়ে আসতে হবে। তখনই আমরা আসলে রাজনৈতিক দলের কথা ভাবা শুরু করি এবং সেটা গত ডিসেম্বরের 16ই ডিসেম্বর আমাদের আহ্বায়ক তিনি তখন বললেন যে আগামী 2 মাসের মধ্যে একটা রাজনৈতিক দল আসবে এবং সেই লক্ষ্যে আমরা গত 2 মাস ইন্টেন্সিভলি কাজ করেছি এবং আমাদের কথা ছিল যে ফেব্রুয়ারি 3য় সপ্তাহের মধ্যে আমরা রাজনৈতিক দলটা করব। এখন সেটা প্রস্তুতির কারণে, নানা কারণে ফেব্রুয়ারি 4র্থ সপ্তাহে হচ্ছে, সেটা আমরা ঘোষণা দিয়েছি 28 ফেব্রুয়ারি। ইতিমধ্যে আমাদের প্রায় সকল কাজই সম্পন্ন, এক অর্থে আমাদের প্রায় 80% কাজ সম্পন্ন। নাহিদ ইসলামের অপেক্ষায় ছিলাম আমরা, যে নাহিদ ইসলামকে আমরা আমাদের দিক থেকে বলেছিলাম যে আমরা চাই আপনি দলের দায়িত্ব নেন এবং আহ্বায়ক হন, তবে সিদ্ধান্তটা তার কাছে ছিল। আমরা বলেছিলাম যে আমরা 28 ফেব্রুয়ারিতেই দল করব, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সরকারে থাকবেন কি আপনি দলে আসবেন। তো আমরা শেষ পর্যন্ত তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির যে তার প্রতি যে আশা আকাঙ্ক্ষা সেটা তিনি রক্ষা করেছেন এবং মধ্য দিয়ে বোঝা গেল যে তিনি এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে প্রস্তুত আছে। আমাদের ঘোষণাপত্র কী হবে, আমাদের কর্মসূচি কী হবে, আমাদের গঠনতন্ত্র কী হবে, এগুলো নিয়ে কাজ চলছে এবং সারা দেশে আমাদের যে কমিটি আছে সেখানে যোগাযোগ হচ্ছে। আজকেও বিকালে প্রস্তুতি কমিটি মিটিং আছে, সেগুলোর মধ্য দিয়ে আমরা 28 ফেব্রুয়ারিতে একটা বড় ধরনের জমায়েত করার আশা করছি। এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে গণতন্ত্রে অনেক দল থাকবে, অনেক মত থাকবে, এটাই স্বাভাবিক। এবং নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এবং সেই দলটার পেছনে কারা, সেই দলটা কারা গড়ছে? তরুণরা গড়ছে, যারা জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আন্দোলনের সামনের সারিতে ছিল, যারা অজস্র জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করেছে, যাদের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো সেই ছাত্ররা যখন একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে, আমরা অত্যন্ত আশাবাদী যে এটা ভালো কিছু হবে, এটা ভালো রাজনৈতিক দল হবে। কারণ আমরা এত বছর ধরে দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগের একচেটিয়া একটা অবস্থান ছিল। 5ই আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, সেখানে রাজনীতি এক ধরনের শূন্যতা নিঃসন্দেহে আছে, যে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতির যে পরিস্থিতি সেটা সেই মাত্রায় নেই। কারণ আওয়ামী লীগ একটা বড় ভোট ব্যাংক ছিল, আওয়ামী লীগের একটা বড় অবস্থান ছিল। সেই জায়গাটায় আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র বিকশিত হয় না। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার পরিবেশটা তৈরিতে নতুন দল জুলাই আগস্টের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের স্বপ্ন নিয়ে, প্রত্যাশা পূরণের কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে আসবে, সেটা আমরা আশা করি। সো আমরা নতুন দলকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই নতুন দলের আবির্ভাবকে প্রচলিত রাজনৈতিক দলের অনেক লোকই, যারা মুখে বলছে যে আমরা স্বাগত জানাই কিন্তু আচরণে মনে হচ্ছে না স্বাগত, তাদের মধ্যে কি একটু অস্বস্তি কাজ করছে? তাদের না, আসলে সবার মধ্যেই এক ধরনের অনেক প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা বারবার ওনাদের ফেস করতে হয়েছে নিঃসন্দেহে, বা ফেস করছেন, যে এটা কি আরেকটা কিংস পার্টি হতে যাচ্ছে? এই প্রশ্নটা বারবার কেন আসছে যে এই দল গঠন করছে যে ছাত্র তরুণরা, তাদের প্রতিনিধি সরকারের মধ্যে আছে এবং তাদের প্রতিনিধি হিসেবেই ছিলেন নাহিদ ইসলাম, যিনি পদত্যাগ করলেন। তাদের প্রতিনিধি হিসেবে এখনও উপদেষ্টা হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে অনেক তরুণ ছাত্রই আসলে সেখানে রয়েছেন। তো সেইখান থেকে রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতায় এই দল গড়ে উঠছে কি না, সেই সংশয়টা কিন্তু সবার মধ্যেই আছে।
সেই সংশয়টা দূর করার দায়িত্ব এবং স্পষ্ট করার দায়িত্ব নতুন দলের, এবং যারা এই দলের মূল উদ্যোক্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুই সংগঠনের উদ্যোগেই মূলত যেহেতু নতুন দলটি হচ্ছে, তো তাদেরই স্পষ্ট করতে হবে যে এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠেনি, এটি মানুষের আকাঙ্ক্ষা থেকে গড়ে উঠছে, ছাত্র তরুণদের আকাঙ্ক্ষা থেকে গড়ে উঠছে। সেই বিষয়টা যত দ্রুত তারা স্পষ্ট করবেন, তত আসলে মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে আরও এই সংশয় কেটে যাবে, এবং সেটা আমি আশা করি যে তারা সেটা স্পষ্ট করার। এটা উল্টোভাবে বলা যায়, সেটা হলো এই সরকার তো তাদেরই সরকার, তারা তো গঠন করেছে, এই সরকার তো হতো না যদি ফেসিট বিদায় না হতো। নিঃসন্দেহে, কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে নিঃসন্দেহে ছাত্র তরুণদের যে অসাধারণ আন্দোলন, অসাধারণ ত্যাগ, সেটা আমরা সারা জীবন, সারা জাতি মনে রাখবে। কিন্তু যখন একটা সরকার হয়, তখন সেই সরকার আসলে নির্দিষ্ট কারো সরকার না, সেই সরকার বাংলাদেশের সরকার, সেই সরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সরকার। সো যখনই সরকারকে যদি কোনো, এবং এটা যদি সামনে নির্বাচন হবে, নির্বাচনের ভিতর দিয়ে নির্বাচিত সরকার যারাই আসবেন, তারা যদি তার দলীয় সরকার হয়ে যান, সেটা যেমন খারাপ হবে, এই সরকার যদি ছাত্র তরুণদের একটি গ্রুপের সরকার হয়ে যায়, তাহলে সেটাও খারাপ হবে। সেটা হওয়া উচিত না, সরকার সবার সরকার। সো সেইখানে মানে আপনি যেভাবে বলছেন যে উল্টো দিক থেকে দেখা যায়, আমি আসলে আপনার সাথে ভিন্ন মত পোষণ করছি। শারজিস আলম একটি কথা বলেছেন সংবাদ সম্মেলনে, যে জুলাই চেতনাকে সামনে রেখে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চান এই দলটি, সেই কাজটি করবে, এবং একটা নতুন একটা উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি সব কি হচ্ছে, যেমন ধরুন একটা বিষয় নিয়ে আপনারা খুব শুরু থেকে মাঠে নেমেছিলেন, জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে, এবং আমরা দেখলাম জুলাই প্রক্লেমেশনের কিছু রাজনৈতিক দল বিরোধিতা করলো, এবং শেষ পর্যন্ত সেটি এখন আলোর মুখ দেখে নেই। সরকার প্রথম বলল যে সেটা ছাত্রদের ব্যাপার, পরে তারা আবার দায়িত্ব নিল, এই ধরনের একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। এবং গত কিছুদিন ধরে এই বিষয়টি একেবারেই আর মাঠেই কোনো আলোচনার বিষয় না, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু এই যে জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য আসলে জুলাই প্রক্লেমেশন দরকার এনি হাও, কিন্তু আপনাকে সে জায়গা থেকে সরে এসছেন। সরকার এটা দায়িত্ব নিয়েছিল, ফলে এটা সরকারের, যদি সরকার এটা না করে তাহলে এটা সরকারের দায়, এবং সরকার এক ধরনের রাজনৈতিক দলগুলোর চাপে একটা প্রতারণা করবে আর কি জনগণের সাথে, আমি সেটা মনে করি। কারণ যদি এটা করাটা ঠিক নাই হবে, তাহলে আপনি কেন বললেন যে আপনি এটা করতে প্রস্তুত আছেন? ফলে এটা সরকারের দিক থেকে সরকারের দায়িত্ব। আমরা কেন, আপনি নিজেই বললেন যে কেন আমরা প্রোক্লেমেশনের কথা বলেছি, কারণ জুলাই গণ অভ্যুত্থানটার পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে পুরনো সিস্টেম অনুযায়ী ঠিক মতো চলবে না, আপনাকে একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। তার শুরুটা হতে পারতো এই প্রোক্লেমেশন দিয়ে। তো এখন চার্টার হচ্ছে, সরকার চার্টারের কথা বলেছে, তো সেই চার্টার তো সেটা হলো সংস্কার বাস্তবায়নের চার্টার, রাইট, সংস্কার বাস্তবায়নের চার্টার, কিন্তু সেই চার্টারে আসলে একটা ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে যে কেন এই অভ্যুত্থানটা হয়েছে এবং আমাদেরকে কোথায় যেতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আসলে মূলত রাজনৈতিক দলগুলো হয়তো প্রোক্লেমেশনের ব্যাপারটা বুঝে উঠতে পারে না, নাহলে কিন্তু তাদের বিরোধিতা করার কোনো কারণ ছিল না। চার্টারে যেটা হচ্ছে এটা প্রোক্লেমেশনেরই একটা পূর্ণাঙ্গ রূপ হতে যাচ্ছে, সেটাতে কিন্তু তারা অ্যাগ্রি করেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে দাবিগুলো তুলছি, এগুলো শুধুমাত্র আমাদের দলীয় দাবি না, এগুলো এই মুহূর্তে জনগণের দাবি, যেমন প্রোক্লেমেশন কিংবা সংবিধান বাতিল করা, রাষ্ট্রপতির অপসারণ। আমরা আমাদের দাবিটা জনগণের কাছে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে কিনা, এটাই হচ্ছে আমরা দেখাতে চাই, যে বাকিটা কেন হয় নাই, কোন কোন ফ্যাক্টরের কারণে, কাদের কাদের বাধার কারণে একটা জনপন্থী দাবি কিংবা গণদাবি পালিত হচ্ছে না কিংবা সেটা বাস্তবায়ন হচ্ছে না, সেটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণ নেবে। আমাদের কাজ হচ্ছে কোনটা ঠিক সেটা জনগণের সামনে হাজির করা, সেটা আমি মনে করি যে আমরা সফলভাবে করতে পেরেছি। বাকিটা হচ্ছে বিচারের ভার হচ্ছে জনগণের কাছে, এবং সরকারের এখানে পরিষ্কারভাবে দ্বিচারিতা আছে যে তারা বলেছে যে তারা এটা করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা করে নাই। বাস্তবায়নের প্রশ্নে আমি আরেকটা লাস্ট কথা বলবো, যে যা যা হওয়া দরকার তা সবটাই এই মুহূর্তে হবে না। এটা একটা লম্বা পথ, কারণ এখানে আমরা একটা 53 বছরের একটা খুবই গণবিরোধী এবং ঔপনিবেশিক একটা শাসন কাঠামো এখানে গড়ে উঠেছে। আওয়ামী লীগ এটাকে একটা এক্সট্রিম জায়গায় নিয়ে গেছে, সেই আওয়ামী লীগের পতন ঘটেছে, কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু রয়ে গেছে। এই ব্যবস্থাটাকে আপনার সংস্কার করতে হলে এই যে সরকারের যে সমস্ত কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন, চার্টার, এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের দিক থেকে আমাদের দলের যে কর্মসূচি থাকবে, সেখানে আসলে আমরা সামনের বাংলাদেশটা কেমন দেখতে চাই তার একটা পূর্ণাঙ্গ রূপরেখা আমরা দেব, এবং আমরা যদি জনগণের রায়ে ক্ষমতায় যেতে পারি তখন আমরা সেগুলো বাস্তবায়ন করব। আর বাকিটা কিছু স্বল্প এবং মধ্যমেয়াদী সংস্কার আসলে এই সরকারকেই করতে হবে। হাসান খুরশেদ, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যে সরকার যে কথাটা চেষ্টা করছে যে আমরা সব কিছু করবো অংশীজনের সাথে আলোচনা করে, কিন্তু প্রবলেমটা হলো এক এক অংশীজনের এক এক মতলব রয়েছে, এক এক কৌশল রয়েছে, তারা তাদের সুবিধাটা দেখবে। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যত না প্রো পার্টি ততটা প্রো কান্ট্রি নয়,
অতীতে প্রমাণ হয়েছে। যদি তাই হয় তাহলে এই সরকারের তো একটা দায়িত্ব রয়েছে যে প্রো কান্ট্রি কোন বিষয়গুলো বাস্তবায়ন করা। এখন সব বিষয়ে যদি মতামত দিতে থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি না করতে থাকে এবং সরকার সেখান থেকে পিছিয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো? এটা খুব ডিফিকাল্ট আসলে সরকারের জন্য, কারণ সরকারের উচিত ছিল শুরুতেই সেই জায়গাটা স্পষ্ট করা Right. যে আমরা সব দলমত মিলে, সব যারা আন্দোলনের পক্ষে, যারা আন্দোলনের সাথে ছিল, তারা সবাই মিলে যদি আমাকে দায়িত্ব দেন, আমি আমার বিবেক, আমার বিবেচনা অনুযায়ী আমি দেশ চালাবো, আমি কারো কথায় চলবো না এবং আপনাদের কারো কথায় চলবো না। আমি শপথ করে দায়িত্ব নেব, রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি আমি কমিটেড থাকবো। এখানে অন্য কারো কোনো কথা না শুনে আমি আমার বিবেক দ্বারা চালিত হব। সেই জায়গাটা ঠিক ঘটেনি। আমরা দেখেছি যে যখনই শিক্ষার্থীরা চাপ দিয়েছে, সরকার তাদের দিকে হেলে পড়েছে, যখন বিএনপি চাপ দিয়েছে, সরকার তার দিকে হেলে পড়ছে। সরকারের একটা শক্ত অবস্থান যেটা থাকা উচিত ছিল যে না, আপনাদের সবার মতামত শুনবো, কিন্তু আমি আমার বিবেক থেকে, আমার বিবেচনা থেকে আমি সিদ্ধান্ত নেব, সেই জায়গাটা কিন্তু ঘটেনি। প্রফেসর ইউনূসের একটা বিখ্যাত কথা আছে অনেক আগের, সবার কথা শুনুন, নিজের সিদ্ধান্ত নিজে নিন, এই ধরনের একটা কথা আছে ওনার। কিন্তু সেই জায়গাটা কিন্তু ওনার নিজের ক্ষেত্রেই প্রয়োগ দেখছি না আমরা। এবং বাস্তবতা হচ্ছে অনেক কিছুই যে সর্বসম্মত করে সেভাবে করা, সব কিছুর দরকার নাই, সব কিছু সর্বসম্মত করা। এবং সর্বসম্মত করার জন্য একটা প্রপার প্ল্যাটফর্ম লাগবে। সেটা হয়তো নির্বাচনের পরে সংসদে হতে পারে। এই মুহূর্তে কতটা আসলে জাতীয় ঐক্যমত কমিশন, আমি যদি অন্যভাবে বলি যে এখানে অনেকগুলো রাজনৈতিক দল জড়িত, কারো হয়তো সংসদে অনেক বেশি আসন পাওয়ার যোগ্যতা আছে, কারো হয়তো গ্রহণযোগ্যতা এত কম বা এত ছোট দল যার টোটাল 1% ভোটও নাই সারা দেশ মিলে, সেই 1%-এরও কিন্তু একটাই অপিনিয়ন। সো আলটিমেটলি এখানে কীভাবে ভারসাম্যটা তৈরি হবে, কীভাবে মানুষের প্রতিনিধিত্ব তৈরি হবে? সবাই তো মুখে বলে আমি জনগণের কথা বলছি, জনগণ আমার সাথে আছে। বাস্তবত জনগণ কার সাথে, কত পার্সেন্ট জনগণ কার সাথে আছে, সেটা কিন্তু ভোট ছাড়া বোঝার কোনো উপায় নেই। একটু আগে ওনারাও বলছেন যে আমরা জনগণের কথা বলছি, জনগণ এটা চাই। বিএনপিও বলে যে হ্যাঁ জনগণ এটা চাই, আমরা 31 দফা দিয়েছি, সেটার সাথে জনগণ আছে। জামাতও বলে যে আমরা 10 দফা দিয়েছি, আমাদের 10 দফার সাথে জনগণ আছে। সবাই একই কথা বলে, কিন্তু আসলে জনগণ কার সাথে আছে সেটা বোঝার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তো নির্বাচনের মাধ্যমে আসলে সেই চূড়ান্ত যে জনগণ সংস্কার কি প্রক্রিয়া, চায় বা জনগণের আকাঙ্ক্ষা কি, সেটি কিন্তু 5ই আগস্ট প্রমাণ হয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে যদি দূরে চলে গেলে তাহলে তো না, থাকলো না। আকাঙ্ক্ষার জায়গাটা খুব মোটা দাগে, আকাঙ্ক্ষা খুব স্পষ্ট যে আমরা সবাই জানি জনগণ কি চায়। জনগণ এই আন্দোলনের প্রমাণ হয়েছে, জনগণ কোনো ধরনের কোনো বৈষম্য চায় না, জনগণ আইনের শাসন চায়, জনগণ কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনে বা পুলিশে বা অন্য কোনো ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, ঋণ দেওয়ার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই কোনো রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে চায় না। জনগণ আইনের শাসন চায়, সুশাসন চায়। এটা হচ্ছে মোটা দাগে। কিন্তু যখন এটা প্রয়োগ করতে যাবে, হাজার রকম ইস্যু আসবে এবং সেখানে বিভিন্ন পক্ষের মধ্যে ভিন্ন মত থাকবে। আমরা গত 53 বছরে মহিলা আসন নিয়ে কী দেখেছি? মানে বাস্তবতা হচ্ছে যে মহিলা এমপিদের কোনো রোল সেইভাবে আমরা দেখিনি। এখন 50 থেকে বাড়ি 100 করলে কী লাভ হবে? এবার তো মহিলা আসনের প্রস্তাবটা অন্যভাবে দেওয়া হয়েছে, দেখেছি আমি। নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচন যদি হয়, আমি একটু স্পষ্টভাবে বলতেছি, নির্বাচন এবং বলা হয়েছে যে 100 আসন হবে। 100 আসন মানে হচ্ছে সাধারণ 3টে আসনের সমান একটা এলাকা নিয়ে একটি মহিলা আসন হবে। সেখানে যদি হয়, প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়, যে একজন মহিলা প্রার্থী তিনি 3টি নির্বাচনী এলাকার ভোটারের কাছে তাকে যেতে হবে। এটা প্রস্তাব, এটা বাস্তবসম্মত না। প্রস্তাবটাই বাস্তবসম্মত না, কারণ একটি নির্বাচনী এলাকা ঘিরেই যেই পরিস্থিতি হয় একজন সাধারণ আসনের প্রতিদ্বন্দ্বীর, 3 নির্বাচনী এলাকা কভার করা ইজ ইম্পসিবল। তো অনেক প্রস্তাবই আসলে হয়তো অপ্রাসঙ্গিক, অনেক প্রস্তাবই অবাস্তব, আবার অনেক প্রস্তাব খুব যৌক্তিক। প্রক্রিয়া নিয়ে অনেক রকম প্রশ্ন আছে যে কে কোন প্রক্রিয়া চায়, যে আদৌ সিনেটের প্রয়োজন আছে কিনা বাংলাদেশের মতন দেশে, বাংলাদেশকে 4টা প্রদেশ করার কোনো দরকার আছে কিনা, আমি মনে করি নাই, কোনো দরকার নেই। এমন সংস্কারের সব প্রস্তাবই গ্রহণযোগ্যতা না, অনেক প্রস্তাব বাস্তবসম্মত না। আরেকটা বিষয় আমার কাছে বারবার মনে হচ্ছে যে এক একটা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের যে আর্থিক ব্যয়, বাংলাদেশের যে আর্থিক অবস্থা, সেটা আমরা বিবেচনা করছি কিনা। যে 100 মহিলা এমপি করলে তাতে কী দাঁড়াবে, সিনেট করলে তাতে কী দাঁড়াবে, তার ফিনান্সিয়াল ইম্প্যাক্টটা কী হবে, ইকোনমিক ইম্প্যাক্টটা কী হবে। আমরা যদি 4টা প্রদেশ করি, 4টা প্রাদেশিক সংসদ হতে হবে, 4টা প্রাদেশিক সংসদ হতে হবে, 4টা প্রাদেশিক মানে প্রশাসন হতে হবে, প্রাদেশিক পুলিশ হতে হবে, প্রাদেশিক অনেক রকম কাঠামো। তো এটা কি বাস্তবসম্মত? অজস্র ক্ষেত্রেই। কিন্তু কিছু বিষয় যেটা মৌলিক আমরা চাচ্ছিলাম যে আইনের শাসন চাই, আমরা আইনের শাসনটা কেউ করবে, সেটার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য, কিংবা প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে সবসময়, সেই জায়গায় আবার আপনার কাছে আসবো। সারোয়ার তুষার, একটা রাজনৈতিক দল করতে গেলে
কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় ইতিমধ্যে আপনারা কিছুটা টের পেয়েছেন। প্রতিপক্ষ রয়েছে, মিডিয়া রয়েছে, স্বৈরাচারের দূষরও রয়েছে, আপনাদের ব্যাপারে নানান ধরনের ট্রলের কোনো শেষ নেই সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, মূলধারার মিডিয়াটা আপনাদের ব্যাপারে খুব সাবধানে কথা বলছে, সেটা সত্য প্রকাশের জন্য বলুক অথবা ভয়ে বলুক আমরা জানি না, বাট তারা চেষ্টা করছে মূল কথাটা বলার জন্য। নানান ধরনের টানাপোড়েনের খবর আমরা পাই, যেটা মিডিয়াতে আসে অথবা আসে না। যেমন ধরুন, সাবেক শিবির নিয়ে আপনাদের দলে একটা টানাপোড়েন চলছিল, এর সমাধান কি আদৌ হয়েছে? হলে আসলে কিভাবে হয়েছে, একটি প্রশ্ন আপনাকে জানতে চাইব। আরও রয়েছে যে জাতীয় নাগরিক কমিটিতে কয়েকজন চীন সফরে গিয়েছে, একটি প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, এবং এই 4 জনের ব্যাপারে আপনারা আবার একটা বিবৃতি দিয়েছেন যে তারা ব্যক্তিগতভাবে যেতে পারে, কিন্তু দলীয়গতভাবে বা সংগঠনগতভাবে তারা যায়নি, কারণ সংগঠনের কাছে চীন কোনো লোক চায়নি যে আপনারা কারে পাঠাতে চান। এই টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যখনই একটা রাজনৈতিক দল আসছে এবং এখানে আসলে অনেক যোগ্য লোক আছে এবং অনেকেই ডিজার্ভিং, তো তার প্রত্যেকেই গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চায়, দেশকে নেতৃত্ব দিতে চায়, এতে দোষের কিছু নাই। এটা আমাদের নিজেদের ইন্টারনাল একটা ডেমোক্রেসি এবং একটা সুস্থ প্রতিযোগিতা। এর বাইরে ফেসবুকে যে কিছু আপনার কনফিউশন তৈরি হয়েছে, এটা যারা করেছে ব্যক্তিগতভাবে, তাদের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নয়। আপনি দেখবেন যে সংগঠনের সম্পর্ক নয় এই অর্থে যে এটা সংগঠনের কোনো বিবাদ না, এটা ব্যক্তিগতভাবে কেউ করে থাকতে পারে। আপনি দেখবেন যে আমাদের যে পথ পরিক্রমায় ফেব্রুয়ারি মাসে আমরা প্রথমে সংবাদ সম্মেলন করে বললাম যে আপনার চোখে নতুন বাংলাদেশের মধ্য দিয়ে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে বললাম যে দল আসতে যাচ্ছে। তারপর আমরা আবার পরবর্তীতে একটা জেনারেল মিটিং করলাম, সেখানে আমাদের 187 জন সদস্যের মধ্যে 110-এর বেশি সদস্য উপস্থিত ছিল, এবং আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম যে এই মাসেই দলটা করব। এবং এখনো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে প্রিপারেটরি মিটিং চলছে, এটা পুরো সংগঠনটা এই জায়গায় আছে বা পুরো কার্যক্রমটা এখানে আছে। এর বাইরে সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে সেটা খুব বেশি আমার কাছে অত আমলে নেওয়ার মতো না। এবং আমি মনে করি যে সাবেক শিবির যারা একসময় শিবির রাজনীতি করেছেন তাদের ব্যাপারে আমাদের আলাদা কোনো রিজার্ভেশন নাই, এবং তারা এসেছেন এবং ওয়েলকাম করেছি আমরা। প্রথমত কোনো একটা পত্রিকায় তাদের আশাকে নিয়ে একটা ভুল নিউজ করা হয়েছিল, আমরা সেটা প্রতিবাদ করেছি। আমাদের সংগঠনের ওই পরিবেশটা আছে, কারণ আমরা বাম ডানের বিভাজনটা করতে চাই না এই সংগঠনে। আমরা একটা মধ্যপন্থী রাজনীতি করব, নাগরিক অধিকার, বাংলাদেশপন্থী, মধ্যপন্থী একটা রাজনীতি, যেটা আসলে আইনের শাসন, যেটা ভাই একটু আগে বললেন, আইনের শাসন এবং অর্থনৈতিক সুবিচার নিশ্চিত করার প্রতি আমাদের মূল মনোযোগ থাকবে। মতাদর্শিক ডিবেটে আমরা অত ঢুকতে চাই না। এটা হচ্ছে আমাদের গত 15 বছর আওয়ামী শাসন আমলে যে শাপলা বনাম শাহবাগের যে বা ধর্ম বনাম প্রগতির যে তর্ক, এবং এটা দেশকে যেভাবে বিভক্ত করেছে, আমরা এখান থেকে আমাদের শিক্ষা, যেটা আমরা করতে চাই না। তো এই প্রসঙ্গটা এইভাবেই আমি বলতে চাইবো যে আমরা দলগতভাবে এক জায়গায় আছি, সংগঠনগতভাবে এখানে কোনো বিভাজন হয় নাই। 2-1 ডিজার্ভিং কিংবা অ্যাম্বিশাস লোক থাকতে পারে, তারা কি করছে মানে আলাদাভাবে ব্যক্তিগতভাবে সেটাকে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে বলা যাবে না যে সংগঠনের ভিতরে কোনো আলাদা করে কোনো টেনশন তৈরি হচ্ছে, সেটা তৈরি হয়নি। পুরো সংগঠন এক জায়গাতেই আছে। চীন সফরের প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে দল গঠন হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো যে দেশগুলো আসলে পরাশক্তি, চীন, আমেরিকা, ভারত কিংবা রাশিয়া, এই দেশগুলোতে আপনি যখন একটা জায়গায় যান তখন আরেকটা জায়গায় একটা মেসেজ তৈরি হয় যে আমরা কি কোনো একটা ব্লকে ঢুকে যাচ্ছি কিনা। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ছিল যে দল গঠন হওয়ার আগে আমরা কোনো বিশেষত এই দেশগুলোর বা ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের কোনো আমন্ত্রণে তাদের দেশে যাব না সংগঠনগতভাবে। এটা একটা মিটিংয়ের রেজলিউশন ছিল, এবং সেখানে যারা আমন্ত্রণ পেয়েছেন তারা হয়তো ব্যক্তিগত স্কোপে পেয়েছেন কিনা, বা তারা ব্যক্তিগত স্কোপটাও তো আসলে আপনি যখন একটা সংগঠনে আছেন সে কারণেও ব্যক্তি হিসেবে ডাকে কিন্তু, হ্যাঁ। তো তারা গেছেন কিন্তু তারা সংগঠনকে সেভাবে অবহিত করেন নাই। সে কারণে একটা পত্রপত্রিকা নিউজ একটা কনফিউশন তৈরি হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির 4 সদস্যের একটা প্রতিনিধি দল যাচ্ছে। তখন আমরা মনে করেছি যে যেহেতু আমরা এটা সংগঠনগত যাচ্ছি না, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কীভাবে যাচ্ছেন। তারা বলেছেন যে আমরা ব্যক্তি হিসেবে আমন্ত্রণ পেয়েছি। আমরা বলছি ঠিক আছে, ব্যক্তি হিসেবে আপনি যেতে পারেন, কিন্তু আমাদেরকে এটা ক্ল্যারিফাই করতে হবে যে আমরা সংগঠনগতভাবে এখানে যাচ্ছি না, কারণ পত্রিকায় ওইভাবেই ফ্রেমিংটা করা হয়েছে। পাশাপাশি যেহেতু এখানে বিএনপি যাচ্ছে বা অন্যান্য আরও কিছু দলের প্রতিনিধি দেখলাম, স্বাভাবিকভাবে আমাদের দলে কেউ যখন যাবে মনে হতে পারে যে এটাই জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। তো সেটা যে না, সেটা আমরা ক্ল্যারিফাই করাটা জরুরি মনে করেছি, আমরা সেই কাজটা করেছি। তারা কি আপনাদেরকে অবহিত করেছে তারা যাচ্ছেন? মানে তারা আমাদেরকে বলেন নাই অনুমতি নিয়েছে, এরকম হতে পারে। মানে মৌখিকভাবে তাদের 2-1 আমি গতকালকে শুনলাম, তাদের মৌখিকভাবে তাদের 2-1 বলেছেন আমাদের আহ্বায়ককে যে তারা চীনের এম্বাসিতে যেতে পারেন, কিন্তু সেটা যে এত বড় চীনের রাষ্ট্রীয় সফর বা তাদের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, সেটা আসলে তারা ব্যাখ্যা করেন না। তারা বলেছে আমাদের এম্বাসি ডেকেছে, আমাদেরকে যেতে হবে। তো মুহূর্তে যখন আমি আপনাকে এভাবে জিজ্ঞেস করবো, আপনি কিন্তু রাষ্ট্রের মধ্যে থাকলে আপনি বলতে পারেন যে ঠিক আছে, আপনি যদি যাওয়া প্রয়োজন মনে করে যান, কিন্তু এ ধরনের একটা গুরুতর দাওয়াত আসলে উচিত হচ্ছে সাংগঠনিক ফোরামে আগে। যেহেতু আপনাদের একটা রেজুলেশন রয়েছে, এবং যারা ওখানে গেছেন তারা কিন্তু সংগঠনের দায়িত্বশীল পদে আছেন, ফলে আপনি
ধরা যাক সালাউদ্দিন সাহেব যে যাচ্ছেন, তিনি কি বলতে পারবেন যে আমি ব্যক্তি হিসেবে গেছি? কেউ বিশ্বাস করবে? তো ওনারা আমরা বিশ্বাস করি যে ওনারা ব্যক্তিগতভাবেই গেছেন, কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠা করাটা কঠিন হবে আর কি। তো সেইখান থেকে আমরা বলেছি যে ঠিক আছে, আমাদের দিক থেকে আমাদের ক্ল্যারিফিকেশনের জন্য এবং স্বচ্ছতার জন্য, কারণ এখানে অন্যান্যরাও দেখছে জাতীয় নাগরিক কমিটির অবস্থানটা কি। অনেক পার্টিজ আছে, আপনি জানেন, দেশের ভেতরে এবং বাইরে অনেক পক্ষ আছে। জাতীয় নাগরিক কমিটি কোন দিকে যাবে বা এই দলটা কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে। ফলে এই মুহূর্তে দল গঠন হওয়ার আগে আমাদের একটা প্রতিনিধি দল চীনে যাচ্ছে, আমরা এই ধরনের মেসেজ দিতে চাই নাই। কিন্তু এর মানে এই না যে চীনের সাথে আমাদের খুব সম্পর্ক খারাপ বা আমরা চীনের সাথে সম্পর্ক রাখবো না, আমরা সবার সাথেই সম্পর্ক রাখবো। কিন্তু দল গঠন হওয়ার পরে স্পেসিফিক নীতি থাকবে এই ধরনের আমন্ত্রণের ক্ষেত্রে কীভাবে আমরা যাব, তার ভিত্তিতে দল যাদেরকে দলীয় ফোরামে আলোচনার মধ্য দিয়ে, দলীয় সংশ্লিষ্ট ফোরামে আলোচনার মধ্য দিয়ে ঠিক করা হবে কারা যাবে। কেউ তো আমাকে বললে আমি তো চলে যেতে পারি। দেখেন, আরেকটা মেসেজ তৈরি হয়েছে, যারা গিয়েছেন এদের মধ্যে সাবেক শিবিরের ব্যক্তিরা রয়েছেন এবং যারা আপনাদের দলে বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। তাহলে এই মেসেজে কি করবেন? আর মানে একটা মেসেজ চলে গেছে যে সাবেক শিবিররা আপনাদের সঙ্গে নেই। আমি তো বললাম যে আমরা সংগঠনগতভাবে এক জায়গায় আছি, এর বাইরে কেউ কোনো কারণে যদি না থাকে, এখন এটা এভাবে বলার সুযোগ নাই যে সাবেক শিবিরের কেউ নেই। অনেকেই আছে যারা এখানে তাদের যে একসময় শিবির রাজনীতি করেছেন, এখন আর করেন না, সেই পরিচয়ে তারা এখানে আছেন। আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, উই আর ওয়েলকামিং টু দেম। কিন্তু মানে যারা গেছেন তারা, আমি আবারও বলবো যে এরা ব্যক্তিগতভাবে গেছেন এবং তাদের সাথে আমাদের কোনো এই ইস্যুতে কোনো দূরত্ব তৈরি হয় নাই। কিন্তু আমরা তাদের কাছে জানতে চেয়েছি সংগঠন হিসেবে যে আপনারা এটা কিভাবে সিদ্ধান্ত নিলেন বা এটা আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন কিনা, এটা তো সংগঠন হিসেবে আমাদের জিজ্ঞেস করতেই হবে। ঘটনাটা এটুকুই ঘটেছে এবং আমাদের দিক থেকে ক্ল্যারিফাই করা দরকার ছিল, সেটা আমরা করেছি। সেই কারণে হয়তো কিছু মানে যারা তাদের অনুসারী বা সমর্থক, তাদের মধ্যে কিছু মিসকনসেপশন তৈরি হয়ে থাকতে পারে। একটু আগে বলছিলেন যে আপনারা রেজুলেশন দিয়েছেন যে এই ধরনের কোনো দাওয়াত আপনারা অ্যাকসেপ্ট করবেন না এই পর্যায়ে, এবং আপনাদের শীর্ষ নেতৃত্বের বা গুরুত্বপূর্ণ নেতৃত্বের কয়েকজন সেই দাওয়াত অ্যাকসেপ্ট করে সেই দাওয়াতে গেছেন বা যাচ্ছেন। সো এটা কি আপনাদের সাংগঠনিক যে ঐক্য বা শৃঙ্খলা, সেই জায়গায় কোনো ধরনের ব্যত্যয় ঘটাচ্ছে না? আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে একটি নতুন রাজনৈতিক দল আপনাদের মতন খুব তরুণদের, যারা বাংলাদেশকে অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে, সেই তরুণদের কাছ থেকে আমরা যে শৃঙ্খলা এবং যে সংযম আশা করি, সেই সংযমের যে প্রত্যাশা আমাদের, যে কোনো দাওয়াত পেলেই আমি দৌড়ে যাব না, বা আমি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমি যা কিছু করবো সাংগঠনিকভাবে করব, তার ব্যত্যয় যখন আমরা একদম শীর্ষ পর্যায় থেকে দেখছি বা গুরুত্বপূর্ণ পর্যায় থেকে দেখছি, তখন আমরা যারা নতুন দলকে নিয়ে বা যে সাধারণ মানুষ নতুন দলকে নিয়ে আশাবাদী হতে যাচ্ছে, তারা আশা হারাবে কিনা। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আমি যেটা বলছিলাম যে ভাই যেটা প্রশ্ন করেছেন এটা খুবই ঠিক। আমরা এখনো দলটা গঠন করি নাই, দল গঠনের পর্যায়ে আছি। এই ধরনের ঘটনাগুলো থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, যে এটা আমরা সামনে আরও কীভাবে স্ট্রিক্টলি এবং গুছিয়ে মেনটেন করবো। তো আমি বলবো যে এটা আমাদের খুব ঐক্যের জায়গা থেকে কোনো ক্ষতি হয়েছে সেরকম না, একটা শৃঙ্খলার জনিত সমস্যা তৈরি হয়েছে, এটা অবশ্যই। কিন্তু সেটা আমরা দলের ক্ষেত্রে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা আরও স্ট্রিক্ট থাকতে পারবো। এবং যারা এইটাতে গেছেন এবং আমরা যখন এটাকে পাল্টা আমাদের দিক অবস্থানটা পরিষ্কার করেছি, সংগঠনের অন্যরাও কিন্তু এটা দেখেছে। ফলে তারা বুঝতে পেরেছে যে এই ধরনের ঘটনা ঘটলে সংগঠন এটা কিভাবে দেখবে। ফলে আমার ধারণা তারাও, মানে এটা একটা প্রিভেন্টিভ মেজার্সও হলো যে তারা পরবর্তীতে এই ধরনের কোনো অফার আসতেই পারে যে কোনো দেশ থেকে, যারা যোগ্য, যারা মনে করে তারা যেতে পারবে বিভিন্ন দেশের ট্যুরে, তারা অবশ্যই সংগঠনকে ইনভলভ করে যাবে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। এই ঘটনা থেকে আমি বলবো যে ওই ব্যাপারটি উঠে এসেছে যে আমরা সামনে দল হলে পরে আমাদেরকে আরও মানে এইসব ব্যাপারে আরও শক্ত থাকতে হবে। আমরা শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দল করতে গেলে কী ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়, আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন। এবং আরেকটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছিল যে আপনাদের দলটি জামাত শিবির নিয়ন্ত্রণ করে। এর অভিযোগের
কারণ হিসেবে অনেকগুলো কারণ উল্লেখ করা হয়, কিন্তু একটি কারণ যেটা সামনে এসছে সেটি হলো যে আপনারা সারা দেশে যে সমস্ত কমিটি গঠন করেছেন, সেই কমিটিগুলি গঠনের ব্যাপারে সহযোগিতা করেছে জামাত শিবির, কারণ তাদের সব এলাকায় তাদের লোক রয়েছে, আপনাদের লোক নেই। এই অভিযোগের জবাব আপনি কি বলবেন? না, এটা একেবারেই ভিত্তিহীন মানে একটা অভিযোগ। কেন? কারণ হচ্ছে যে এটা দিল্লি থেকে একটা প্রচারণা আছে, আপনি গতকালকে আনন্দবাজারেও একটা নিউজ করেছে, তারা বাংলাদেশকে নিয়ে যেটা চায়, এবং গত 15 বছর তারা যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশে সেকুলার বনাম রিলিজিয়াস বা সেকুলার বনাম ধর্ম, বিভক্তি রাখতে এরকম একটা চায়। বিভক্তি দেখাতে চায়। যেমন সেকুলার ফোর্স হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের সাথে সংশ্লিষ্ট কিছু বামপন্থীরা, আর বিএনপি হাইফেন জামাত, এটাই কিন্তু ছিল প্রচারণা। বিএনপি যাহা বিএনপি তাহাই জামাত, এরকম ছিল প্রচারণা। এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখনো ভারত আমাদেরকে একটা অখণ্ড পলিটিক্যাল কমিউনিটি হতে দিতে চায় না, তারা এটাকে থ্রেটেন ফিল করে। সুতরাং সেই জায়গা থেকে তারা মনে করে যে আবারও ওই সেকুলার রিলিজিয়াসের ওই ডিভিশনটা রাখতে হবে, এবং রাখার ক্ষেত্রে তখন তারা, আপনি দেখবেন যে ছাত্র এবং জামাত এই পুরোটাকে একটাই অ্যাটেম্প্ট হিসেবে দেখানোর চেষ্টাটা ওইখান থেকে আসে। সারা দেশে আমাদের যে কমিটি হয়েছে সেখানে আমি নিজে অনেক জায়গায় গেছি, এবং আমার এর আগে এই জাতীয় নাগরিক কমিটিতে আসার আগে আমার সেই অর্থে রাজনৈতিক দল করার কোনো মানে সেই অর্থে কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমার সাথে যারা যোগাযোগ করে, যে সমস্ত জায়গায় আমি কমিটি দিয়েছি, কোথাও এরকম কোনো শিবিরের মানে সাবেক শিবিরের কিছু কিছু জায়গায় থাকতে পারে যারা শিবির রাজনীতি আর করে না, তাদের আমরা নেব না কেন? নিতে তো কোনো সমস্যা নেই। তো ছাত্রদল করতে এমন লোক রয়েছে, ছাত্রদল করতে এমন লোক আছে, বাম রাজনীতি করতে এমন লোক আছে, তাহলে শিবিরের কথাটা আলাদা করে আসে কিন্তু এই জিনিসটাকে কলঙ্কিত করার উদ্দেশ্যে। এবং সারা দেশে যেমন, এবং আরও আছে যারা একসময় গণ অধিকার পরিষদ করেছে, এখন আর ওই রাজনীতিকে তারা ঠিক মনে করে না, যেহেতু ওই গণ অধিকার পরিষদ বিভক্ত হয়ে গেছিল। এবি পার্টি করতে এমন লোক আপনাদের দলের সাথে রয়েছে, ওই তরুণরা এসছে, এবং আপনি রাইটলি বলেছেন এবি পার্টি থেকে আসে এমন লোকেরা এসেছে, ফলে আলাদা করে জামাত ইসলাম এবং শিবিরকে এটা জড়ানো হয় আমাদেরকে, যারা সম্ভাব্য আমাদের সমর্থক হতে পারে বা যারা এই দলটাতে আসতে পারে তাদেরকে এক ধরনের কনফিউশন তৈরি করার জন্য এটা করা হয়। হাসান খুরশেদ, আপনারা নিশ্চয়ই এই অভিযোগগুলো শুনেছেন, আপনার কি মনে হয়? দলটা গড়ে উঠতে যাচ্ছে, সেই দলটা আসলে একক কোনো আদর্শের ভিত্তিতে দলে সবাই সংগঠিত হচ্ছে, বিষয়টা তা না যে কেউ একজন একটা আদর্শ সামনে রেখে এই আদর্শের ভিত্তিতে এই দলে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে, বিষয়টা সেরকম না। বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন গ্রুপের তরুণরা সবাই এক হচ্ছে এবং তারা জনগণকে তাদের সাথে আসার জন্য আহ্বান জানাচ্ছে। সো যখনই ভিন্ন মতের, ভিন্ন ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো গ্রুপ থেকে আসা মানুষ একসাথে হবে, প্রথম দিকে একটা দ্বান্দ্বিক অবস্থান থাকবে, এটা খুব স্বাভাবিক, এবং সেটা তাদেরই নিষ্পত্তি করে নিতে হবে যে শেষ পর্যন্ত আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় আসবো এবং কোনটা আমরা সাংগঠনিকভাবে গ্রহণ করব, দলীয়ভাবে গ্রহণ করব। সেটা দলীয়ভাবে গ্রহণ করে দলীয় কর্মসূচি যখন ঘোষিত হবে, তখন আমরা আশা করি যে সেই কর্মসূচি সেই দলের সবাই মেনে চলবেন, সেই দলের যে আদর্শ উদ্দেশ্য ঘোষণা করা হবে সেটা সবাই মেনে চলবে, সেটা আমরা আশা করি। যে এছাড়া একটা ভালো শক্তিশালী দল হয়ে উঠবে। তুষার কিন্তু একটা কথা বলেছেন, কনফ্লিক্টটা খুব স্বাভাবিক। তুষার একটা কথা বলেছেন, সেটি খুব মানে গুরুত্ব রাখে, সেটি হলো আমরা দীর্ঘদিন ধরে এই দেশে বিভক্তির রাজনীতি দেখছি, এক ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া, বিভক্তিকে তৈরি করা, এবং আমরা সাম্প্রতিককালে বিশেষ করে গত মাস তিনেক ধরে এই অবস্থাটা লক্ষ্য করছি, যতই দিন যাচ্ছে সেটা বাড়ছে। সেটি হলো যে একজনের পেছনে এক একটা ট্যাগ লাগিয়ে দেওয়া, বিভক্তি করা। এই যে ফেসিস্ট বিরোধী যে শক্তিগুলি রয়েছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে না থাকতে পারে, এই চেষ্টাটা কিন্তু চলছে। এটা খুব স্বাভাবিক, এটা চলবে। যারা ফ্যাসিজমের সাথে ছিল, কিন্তু সমস্যা হলো কোন জায়গায় বড় দলগুলো এটা টের পাচ্ছে না। না, টের পাচ্ছে না, আমার ধারণা সবাই টের পাচ্ছে, কিন্তু যেটা আমরা বারবার দেখছি যে যখনই বড় কোনো ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে মানে কোনো রকম সামান্যতম হুমকি মনে হচ্ছে বা মনে হচ্ছে যে ঐক্য বিনষ্ট করার কোনো ষড়যন্ত্র, তখন কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে। যেটা আমরা চিটাগাংয়ে যে আইনজীবী আলিফ হত্যার সময় দেখেছি বা এই ধরনের বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে যখনই দেশের প্রশ্ন আসছে তখন কিন্তু সবাই এক। জাতীয় ঐক্যমত্য যে মিটিংটা হলো সেটা একটা প্রতীক। সেখানে কিন্তু সবাই এক, যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক এবং অনড়, সেখানে কেউ কোনো রকম আপোষ করতে রাজি না। কিন্তু যখন নির্বাচন সামনে রেখে প্রত্যেক দলই তো চাইবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, তার বেশি মানুষের কাছে বেশি ভোট পেতে, এবং তার দলের যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে সে ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করতে পারে, সেটার জন্য সেটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে কোনো দ্বন্দ্ব বিরোধ থাকবেই, দ্বন্দ্ব বিরোধটা যাতে কোনোভাবেই এমন পর্যায়ে না দাঁড়ায় যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বা দেশের স্বার্থের প্রতিকূলে চলে যায়, এমন কিছু যাতে না হয়, সেটা আমরা বলছি। মানে নিঃসন্দেহে কেউ একজন এক একটা মতবাদ নিয়ে, একটা বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। সারোয়ার তুষার, আপনার কিছু বক্তব্য বেশ কড়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, যেমন আপনি এক জায়গায় বলেছেন যারা মনে করছেন ক্ষমতায় চলে গেছেন তারা দিবা স্বপ্ন দেখছেন,
আপনি বলছেন বিএনপি নির্বাচনের ডাকে জনগণ সাড়া দিচ্ছে না। আপনি বলছেন রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া দেশকে কিছু দিতে পারেননি। আপনি আরও বলছেন যে দ্বিদলীয় অত্যাচার থেকে বেরোতে জনগণ নতুন দল চায়। এই যে এত জোরালোভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কিভাবে এসব অপ্রিয় কথা বলেন আপনি? এই সাহসের জায়গাটা আমাদের এসেছে কারণ আমরা একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে জনগণ ছিল এবং এখনও আছে বলে আমরা মনে করি। যারা এই মূল নেতৃত্বে ছিলেন, এই নাহিদ, আসিফ, তাদেরকে কে চিনত, কিন্তু তারা একটা সঠিক রাজনীতি হাজির করেছিলেন এবং তার প্রেক্ষাপটটা হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন ছিল সেটা ফেল করেছে। করার পরে জুলাই মাসে এটা ঘটেছে, এই অভ্যুত্থানটা ঘটেছে এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে স্যার একটারে মারি একটা মরে আর বাকিটি যায় না, এরকম একটা অবস্থা। তো সেইখান থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এখন আসলে এটা শুধুমাত্র ক্ষমতার পালা বদলের সময় না, এটা একটা ব্যবস্থা পরিবর্তনের, যতটুকু আমরা পারি একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ফ্যাসিজম থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। আমাদের এখানে কিন্তু কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই। অনেকে মনে করে যে নির্বাচন মানেই গণতন্ত্র, কিন্তু নির্বাচনটা গণতন্ত্র হবে যদি সেটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হয়। যারা এখনই অনেকে মনে করছেন যে নির্বাচন আসলে তারাই জিতবেন, সেখানে আমার একটা গাটস ফিলিং যে বাংলাদেশে আমরা তো শ্রীলঙ্কা দেখলাম, শ্রীলঙ্কায় কিন্তু যে দলটা ক্ষমতায় এসেছে তারা কিন্তু একটা সম্পূর্ণ নতুন দল এবং বড় দুই দলের মধ্যবর্তী জায়গা থেকে তারা বের হয়ে আসলো। কেন? কারণ তারা একটা ঠিক রাজনীতি জনগণের সামনে হাজির করেছিল। আমি মনে করি এখনও, আমি একটা কনফার্ম করছি না, এটা আমার একটা মানে অনুভূতি আর কি, যে যদি এই নতুন একটা রাজনৈতিক দল ঠিক রাজনীতি নিয়ে হাজির হয় এবং অন্তত 7-8 মাস সারা দেশে কাজ করতে পারে, তাহলে এবারকার ভোট কিন্তু আপনি বলতে পারবেন না যে বিএনপি 30%, আওয়ামী লীগের 30%, এটা আপনি সর্বশেষ 2008-এর হিসাবে হয়তো বলছেন, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। এবার বিপুল সংখ্যক তরুণ নতুন ভোটার আছে এবং পুরো ভোটটাই হলো সুইং ভোট। আমি যদি জানি যে ডেমোগ্রাফিক্যালি প্রায় 60% আমাদের দেশের তরুণ। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, আমরা তো নরসিংদী গেছি, তরুণরা যারা ভোটার না কীভাবে আমাদেরকে রিসিভ করছে এগুলো তো আমরা দেখি। এবং কীভাবে আমি মাদ্রাসায়ও গেছি শ্রীমঙ্গলে, সেখানে মাদ্রাসার তরুণ ছাত্রছাত্রীরা, আলেমরা কীভাবে আমাদেরকে গ্রহণ করেছে এগুলো আমার এখনও স্মৃতিতে টাটকা আছে। তো ওই ছেলেটা যখন তার ফ্যামিলির 2 জন ভোটার বাবা মাকে বলবে বাবা এদেরকে ভোট দাও, এটাও একটা মানে চেঞ্জের ফ্যাক্টর হতে পারে। ফলে আমরা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এই জন্য আমি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছি যে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা ইতিমধ্যে ক্ষমতায় চলে গেছেন, ইলেকশনে আপনারাই জিতবেন, তাহলে ব্যাপারটা এত সহজ নাও হতে পারে। দ্বিদলীয় অত্যাচারের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে একটা দল তো এমন ফ্যাসিজম করলো যে তাদেরকে শেষ পর্যন্ত পতনই ঘটতে হলো এবং তারা পালিয়ে গেছে। অন্য দলেরও কিন্তু অতীত ইতিহাস খুব সুবিধার না, তারা ফ্যাসিজম করেনি বাংলাদেশে, কিন্তু তাদের দুর্নীতি থেকে শুরু করে, অত্যাচার থেকে শুরু করে, বিরোধী মতকে দমন করা থেকে শুরু করে অনেকগুলো ঘটনা আছে, সেগুলোর কিন্তু আমাদের স্মৃতিতে আছে, বিশেষত দুর্নীতির কথা এবং 2001 থেকে 6 শাসনামলের কথা আমাদের মনে আছে। সেইখান থেকে আমরা মনে করেছি বাংলাদেশের মানুষ, এবং আমরা যখন এখন রাজনৈতিক দলের কথা শুরু করেছি, সারা দেশ থেকে কিন্তু মানুষ বলছে যে এটা দরকার করেন। আমি যদি পরে এই দলকে সমর্থন নাও করি, তবুও আমি মনে করি রাজনৈতিক দলটা আসা উচিত, এটা মানুষের ফিলিং। কেননা ওই যে শূন্যস্থানটা হয়েছে এটা পূরণ করতে হবে, এটা হচ্ছে মানুষের বক্তব্য। সেইখান থেকে আমার মনে হয়েছে যে মানুষ একটা নতুন, বহুদিন যাবৎ বাংলাদেশে কোনো নতুন দল নাই, তারপরে দেখবেন সাইনবোর্ড সর্বশেষ কিছু দল আছে, হয় আওয়ামী লীগের সাথে যুক্ত হয় অথবা বিএনপির সাথে যুক্ত হয়। সত্যিকার অর্থে অর্গানিকভাবে একটা বড় দল অভ্যুত্থানের নেতৃত্বে এটা কিন্তু বাংলাদেশে আর ঘটে নাই। এই জন্য একটা চমক, একটা আশা, একটা গুঞ্জন, চারিদিকে উত্তেজনা আছে। সেখান থেকে আমি বলেছি যে মানুষ আসলে নতুন কিছু দেখতে চায়। এইগুলো এবং আরেকটা ছিল হচ্ছে আপনার জনগণ সাড়া দিচ্ছে না নির্বাচনের দাবিতে। আপনি খেয়াল করে দেখবেন যে একটা তো যে 24শে জানুয়ারি আগের নির্বাচনে ওই আন্দোলনের কথা আমি বললাম, ওইটা কিন্তু সেইভাবে জনগণ সাড়া দেয় নাই। কিন্তু জনগণ কি ভোট দিতে চায় না? অবশ্যই জনগণ ভোট দিতে চায়, কিন্তু এটাও বুঝে যে ভোটের দাবিতে আন্দোলনে আমি রাজনৈতিক দলগুলোর পেছনে যাব না, কারণ এতে আমার ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না। এটা যদি সে তার শক্তি দিয়ে অর্জন করতে পারে, আমি গিয়ে ভোট দিয়ে আসবো। এবং জনগণ কিন্তু 7 জানুয়ারি ইলেকশনটাকেও সমর্থন করে নাই, ভোট দিতে মানুষ যায় নাই, আন্দোলনেও যায় নাই, ভোট দিতেও যায় নাই। এখানে মানুষের ব্যাপারটা পরিষ্কার, মানুষ কি চায়। আচ্ছা, এখন কিন্তু আমি বলেছি যে এখন যে আপনি ধরেন বিএনপি বারবার বলছে তারা নির্বাচনের দাবিতে মাঠে নামবে, আপনি দেখেছেন মানুষ এটাকে খুব বেশি, এটা নিয়ে মানুষের আমি দেখি নাই মানুষ এটা নিয়ে যে খুব বেশি বিচলিত বা সমর্থন করছে এরকম না। মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখনই নির্বাচন দেন, এই প্রতিদিনই কিছু না কিছু জরিপ বের হয়। সেই জরিপে এত কিছু ঘটার পরে, এই সরকারের এত দুর্বলতার পরেও এখনও 50 ভাগের বেশি লোক বলে যে আগে সংস্কার কার্যক্রমগুলো শেষ হওয়া দরকার। তাই বলে সংস্কার কার্যক্রমটা অনন্তকাল ধরে চলবে, এইটা কিন্তু আমাদের বক্তব্য না। মিনিমাম কিছু সংস্কার কী সেগুলোও পরিষ্কার, বিচার বিভাগে সংস্কার করতে হবে, নির্বাচনের সংস্কার করতে হবে, দুর্নীতি দমন সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। এই যে কয়েকটা মেজর সংস্কারের ব্যাপার আছে যেগুলো আসলে 5, 6, 7 মাসের মধ্যে করা সম্ভব, এটা করে আপনি নির্বাচনে যান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংস্কার না করে নির্বাচনে গেলে এই পুরো গণঅভ্যুত্থানের সাথে এক ধরনের বেমানি করা হবে। ওই সমস্ত ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে আমার কথাগুলোকে দেখলে ভালো হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভোটারের যে বিন্যাস সেটা কিন্তু পাল্টে গেছে কয়েকটা কারণে। প্রথম কারণ হলো আওয়ামী লীগ সামনে নির্বাচন করতে পারবে না আমরা ধরে নিতে পারি, তাহলে তাদের ভোট কি নেই? নিশ্চয়ই রয়েছে, সেই ভোট কোন জায়গায় যাবে। দ্বিতীয়ত হলো তরুণদের একটা বিশাল অংশ নতুন ভোটার হচ্ছে, যারা কখনোই ভোট দিতে পারে নাই, এটি একটি বিষয়। আরেকটি হলো এই যে নতুন রাজনৈতিক দল হচ্ছে, তাদের কারণে কিছু ভোটারের বিন্যাসটা পাল্টে যাবে, তাহলে পুরনো হিসাবটা কি থাকবে আদৌ?
পুরনো হিসাব আসলে এখন ছুঁড়ে ফেলা উচিত। খুব বাস্তবতা হচ্ছে, আমি বলছি ভোটের হিসাবটা। আমি ভোটের হিসাবটাই বলছি। বাস্তবতা হচ্ছে যে 2008-এর যে ইলেকশন, তারপর বাংলাদেশে আসলে কার্যকর অর্থে সত্যিকার অর্থে 2008-এর ইলেকশন অনেকে বলে, কিন্তু আমি বলি না এই কারণে সেটাও কিন্তু একটা চকআউট করে ইলেকশন করা হচ্ছে, আমরা জানি। তারপরে আমি ধরে নিলাম যে জাস্ট তর্কের ক্ষেত্রে ধরলাম যে 2008-এর ইলেকশনটা শেষ ইলেকশন, এরপরে আর কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি সত্যিকার অর্থে, যে লোক দেখানো নির্বাচন হচ্ছে, এই কোনো নির্বাচন না। যেটা হয়েছে যে আমাদের ডেমোগ্রাফিক স্ট্রাকচার, একটু আগে যেটা আপনি বলছেন যে আমাদের 60% অফ দ্য পপুলেশন হচ্ছে বিলো 40। তো 40-এর কম যাদের বয়স, তারা আসলে জীবনে কোনো দিন ভোট দেয়নি, কারণ তাদের তারা 2008-এর ভোটের সময় তারা ভোটার ছিল না, কিংবা 2001-এর ভোটের সময় তারা ভোটার ছিল না। তো তারা আসলে সত্যিকার অর্থে ভোটের জীবনে কখনো সুযোগ পায়নি, ভোট দেয়নি। তো এই যে বিশাল সংখ্যক ভোটার, তারা কোথায় ভোট দেবে, কোন যুক্তিতে ভোট দেবে, কোন পছন্দ থেকে ভোট দেবে, এটা কেউ জানে না। এবং এটা স্পষ্ট হবে সামনের ইলেকশন যদি সুষ্ঠু, স্বচ্ছ, সুন্দর একটা নির্বাচন হয়, ভোটিং স্ট্রাকচার এরকম, এর এক পর্যন্ত বলার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আওয়ামী লীগের 30%, বিএনপির 30%, এরকম একটা কথা অনেক দিন ধরে ছিল, বা এটা একসময় বাস্তবতাও ছিল। আওয়ামী লীগ যে অবস্থায় ছিল, সে অবস্থায় আজকে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ শুধু রাজনীতির মাঠ থেকে বিতাড়িত না, দেশ থেকে বিতাড়িত। আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব, বাকিরা দেশে বিদেশে পালিয়ে আছে। সো এরকম একটা অবস্থায় যে আওয়ামী লীগের যে 2008-এ যদি আওয়ামী লীগের 30%, 35%, ইভেন 40% ভোটও থেকে থাকে, আজকে সেটা কত পার্সেন্টে নেমে এসছে সেটা স্পষ্ট বোঝা যায়। হয়তো দেখা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকের কথা বলছি না আমি, শুধু 24-এর 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন তো আওয়ামী লীগ করেছিল। সেই নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল? তার আগে যে আরাফাতের হিরো আলমের নির্বাচন, আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করে ক্ষমতায় থেকে 5% ভোটারকে ভোট কেন্দ্রে আনতে পারেনি। তার মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তখন থেকে থাকতো, আওয়ামী লীগের ভোটাররা তো সেই 30% তো আসতো, আসে নাই। তার মানে হচ্ছে ওই হিসাবটা এখন ঠিক নেই। তো ওই হিসাবে এখন আর কোনোভাবেই জানা যাবে না। আওয়ামী লীগ এখন হয়তো শূন্যের কাছাকাছি। আওয়ামী লীগের হয়তো একটা ভোট ব্যাংক আছে, সেখানে 10-15% থাকতেও পারে, কিন্তু একটা বড় শূন্যতা তৈরি হচ্ছে। এই ভোটার কার পক্ষে যাবে? তো ভোটিং কম্পোজিশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সেইখানে তরুণদের কাছে আমাদের আশা হচ্ছে যে একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল নিয়ে আসবেন, এবং সেই দলটা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হবে না, সেটা সবার দল হবে, সব মানুষের দল হবে। সেরকম একটা দল হলে নিঃসন্দেহে রাজনীতি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং সেই প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন সময়ে অসুস্থতার দিকে গেছে, একটা অসুস্থ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের যে মানসিকতা, প্রথম থেকেই স্বৈরতান্ত্রিক মানসিকতা, সেটা কখনো কখনো বিএনপি থেকেও বিচ্যুত করেছে। কিন্তু এখন এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে অনেক একাধিক গণতান্ত্রিক দলের মধ্যে একটা সুস্থ, সুন্দর প্রতিক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক, সেটা আমরা চাই। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান খুরশেদ, রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক দল সব কিছুতে না বলছে। স্থানীয় নির্বাচন আগে না, সংবিধান সংস্কার না, প্রক্লেমেশন না। এখন প্রশ্ন হলো, এই না থেকে বেরিয়ে আসার উপায় কি? এই না থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে নতুন রাজনৈতিক দল আসতে হবে, যারা আসলে জনগণের যে এজেন্ডাগুলো সেগুলোকে সামনে আনবে। এখানে আমরা একটা জিনিস পার্থক্য করি, দলের স্বার্থ আর দেশের স্বার্থ। সো আমরা মনে করি যে বাংলাদেশে এতকাল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সবসময় দলীয় স্বার্থ দ্বারা তাড়িত হয়েছে, কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে সময় আসলে ডিজার্ভ করেছে যে আপনি দেশের স্বার্থটাকে প্রধান করে তুলবেন, দলীয় স্বার্থটাকে মানে পেছনে রাখবেন বা গৌণ করবেন, দেশের স্বার্থটা বড় হবে। কিন্তু সেটা আনফর্চুনেটলি বড় রাজনৈতিক দলগুলো সেটা করে নেই। এবং আপনি আমার যে ঝাঁঝালো বক্তব্যগুলোর প্রসঙ্গে একটু আগে তুললেন, এই ঝাঁজের কারণ কিন্তু এটা যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কোনো রেজিম চেঞ্জ ঘটে নাই,
যে ভোটের মধ্য দিয়ে আপনাকে জনগণ ক্ষমতা এনেছে, আমি ক্ষমতার বাইরে করে চলে গেছি। এটা কিন্তু ঘটেনি বাংলাদেশে। আমি ফ্যাসিজম কায়েম করেছি, আমাকে উৎখাত করেছে। এখন একটা ব্যবস্থা পরিবর্তনের সময়। এই ব্যবস্থা পরিবর্তনের রাজনৈতিক দলগুলো আনফর্চুনেটলি তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে না, এবং কারণ হচ্ছে তারা কিন্তু পুরনো যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের এক ধরনের বেনিফিশিয়ারি। ফলে তারা চায় যে এই সেটেলমেন্টটা থাকুক। এ কারণেই তারা যেগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, আপনি দেখেন আমাদের পথকে ফলো করে সিরিয়া একটা গণঅভ্যুত্থান বা এক ধরনের একটা মাস আপরাইজিং ওখানে ঘটেছে, বা একটা বিদ্রোহ ঘটেছে, ইনজারেকশন ঘটেছে, কিন্তু আমরা তাদের পথটা ফলো করতে পারলাম না। তারা দেখুন, কিন্তু তারা বলেছে এই সরকার 4 বছর থাকবে, এই সংবিধান বাতিল, নতুন সংবিধান হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, ঠিক যে জিনিসগুলো আমরা চেয়েছি সেই জিনিসগুলোই তারা ওখানে করছে। কিন্তু আমরা এই এটাই কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তী রোডম্যাপ, যেটা আমরা ফলো করা উচিত ছিল আমাদের দিক থেকে। আমরা বলেছি, কিন্তু রাজনৈতিক দলগুলো এটাকে যেহেতু একটা রেজিম চেঞ্জ মনে করে, এ কারণে তারা এই জিনিসটা করতে দেয় নাই। কিন্তু আমরা মনে করি যে তারা না বলছে, এই নাটা এখন তারা হয়তো ফর দ্য টাইম বিং তারা তাদেরটা এস্টাবলিশ করতে পারছে, কিন্তু লং টার্মে এটা তাদের জন্য ক্ষতিকর হবে। কারণ জনগণ এগুলো সবগুলোই দেখতে পাচ্ছে যে কোন ইস্যুতে, যেমন ধরুন জনগণ রাষ্ট্রপতি অপসারণ চাইলো, আপনি তখন বাধা দিলেন। আবার যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চাইছে জনগণ, তখন আপনি বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে আমরা পারি না, জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত 5 অগস্ট দিয়েছে। 5 অগস্ট, এক্স্যাক্টলি। আমি এটা বলেছি অনেক জায়গায় যে আপনি নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে আবার প্রমাণ করতে হবে, আওয়ামী লীগকে হারিয়ে প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না। 5 অগস্টের চেয়ে বড় প্রমাণ তো আর নাই, বড় রায় তো আর নাই। কোটি কোটি মানুষ রাস্তায় ছিল, তাই না? সুতরাং এই নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। জাতিসংঘে ইন দ্য মিন টাইম জাতিসংঘের একটা রিপোর্ট এসেছে, সেটা আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। কিন্তু তাদের কিছু রেকমেন্ডেশনসও আছে দল বাতিলের প্রশ্নে, সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যাপারে, সেগুলো নিয়ে আমাদের বিচারটা শুরু হলেই তো, কিন্তু বিচারটা শুরু হতে হবে। এবং আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, কারণ পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা আন্তর্জাতিক অপরাধ ঘটেছে, এখানে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। তাহলে এটার বিচার আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে চাইতে পারেন। এখন আমাদের সরকার তারা বলছে যে আমাদের আগ্রহ আছে এবং আমাদের সক্ষমতা আছে, সুতরাং আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা যাব না। আমাদের মনে হচ্ছে যে আগ্রহী সরকার অবশ্যই আছে, কিন্তু সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্নবিদ্ধ। কারণ এই বিচার বিভাগ এবং যেভাবে এটা চলে, আমরা ইভেন এরকম শুনেছি আসামি ধরতে যখন ওয়ারেন্ট জারি করা হয়, তখন পুলিশের দিক থেকে ওই আসামিকে ইনফর্ম করা হয়, সে পালিয়ে যায়। এগুলো ঘটতেছে বাংলাদেশে। সুতরাং এটাকে উচিত হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুললে আমাদের যেটা লাভ হবে সেটা হচ্ছে আমরা যে এত বড় একটা ঘটনা ঘটালাম 5 অগস্ট, ইট ইজ অলরেডি ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল, নিঃসন্দেহে। এখন আপনি দ্বিতীয় আরেকটা ইতিহাস তৈরি করতে পারেন যদি আপনার দেশের 21 শতকের ইতিহাসে পৃথিবীব্যাপী সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিস্ট শাসককে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পেরেছেন। এটা বাংলাদেশকে দেশ হিসেবে বিশ্বে একটা অদ্ভুত মর্যাদা দিবে। আপনি দেখেছেন দ্য ইকোনমিস্টে কিন্তু অলরেডি বাংলাদেশ 2024 সালের বর্ষসেরা দেশ হয়েছে। ফলে আমাদের সামনে আরও আমাদের রেটিং বাড়ার একটা সুযোগ আছে। আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে আমাদের পাসপোর্টের রেটিং কীরকম ছিল, বা বৈশ্বিকভাবে আপনি কোথাও একটা যান, আমেরিকা যান, ইউরোপে যান, আপনাকে ইন্ডিয়ান মনে করবে, বাংলাদেশকে চেনে না। কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আপনি আপনার জাত চিনিয়ে দিতে পারেন। এই কারণে আমরা এখনও এটা আশা ছাড়ি নাই। সরকার যদি না যায়, নাগরিকদের পক্ষ থেকে যাওয়ার সুযোগ আছে, বা নাগরিকদের বিভিন্ন সিভিল ফোরাম তারা যেতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে। আমরা শেখ হাসিনাকে তুলতে চাই। আরেকটা বিষয় খুব সামনে এসছে মোটা দাগে, সেটা হলো স্থানীয় নির্বাচন। রাইট, বিভিন্ন জরিপে এসে প্রায় 66% মানুষ মনে করে মানুষ চায় এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনটা হোক। হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এ ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছে যে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। রাইট, এবং এমনও বলা হয়েছে এই নির্বাচন যারা চান তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। অদ্ভুত কথা। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। একটা হচ্ছে তাদের এই দাবিটা কেন স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না, এটা কিন্তু তারা পরিষ্কার করে বলে না। শুধু বলে যে আপনি যেটা বললেন, এটা কিন্তু আওয়ামী লীগের মতো ট্যাগিং করা, যে যারা এই নির্বাচন চাইবে তারা স্বাধীনতা বিরোধী। তাদেরকে আমি একটু স্মরণ করে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে প্রথমে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনই দিয়েছিলেন। ঠিক আছে, এখন স্থানীয় সরকার নির্বাচনটা কেন দরকার হচ্ছে, আপনি সমকালে রিপোর্ট হয়েছে স্থানীয় সরকার প্রশাসন পুরোপুরি একেবারে এটা ভঙ্গুর অবস্থায় আছে। প্রশাসক দিয়ে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং ইউএনওদের আরও বেশি ক্ষমতা হয়ে যাচ্ছে। যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমাদের এত একটা অবস্থান বা রিজার্ভেশন আছে, সেই মাঠ পর্যায়ের যারা প্রশাসনিক কর্মকর্তা তারা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তাদের সাথে জনগণের একটা জনপ্রতিনিধির সাথে জনগণের একটা যে সম্পর্ক থাকে সেটা কিন্তু এখানে নাই। আরেকটা জিনিস তারা বলছে, বিএনপি বারবার বলছে না যে নির্বাচিত প্রতিনিধিরাই সব কিছু করার এখতিয়ার প্রাপ্ত। তাহলে স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধির ব্যাপারে তারা কেন এটা করছে না আমি জানি না, কারণ তারা বেশি জনগণের কাছে কানেক্টেড। একজন, আপনি একটু ভেবে দেখেন, একটা এমপি তার আসনের সকল জনগণের সাথে সবসময় যোগাযোগের থাকতে পারেন না, কিন্তু একজন স্থানীয় প্রতিনিধি তিনি কিন্তু সার্বক্ষণিক জনগণের সাথে টাচে থাকতে পারেন। ফলে এবং জনগণ যে কোনো একটা কিছুতে ভরসা পায়। তো যারা নির্বাচন চায় মনে করে জনপ্রতিনিধিরা টেক ওভার করা উচিত, তারা কেন স্থানীয় সরকার বিরোধিতা করছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে তারা কোনো একটা অজানা আশঙ্কার মধ্যে আছে। হাসনাইন খুরশেদ, আমি একটু ডিফার করি আর কি। জাতীয় পর্যায়ে যখন নির্বাচিত সরকার নাই, তখন আগে জাতীয় পর্যায়ে নির্বাচিত সরকার হওয়া উচিত নাকি স্থানীয় পর্যায়ে, একটা উপজেলা পর্যায়ে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আগে জাতীয় পর্যায়ে নির্বাচিত সরকার
নির্বাচিত সংসদ আসলে সবার আগে ওকে, দরকার। কিন্তু সবার দরকার। জনগণ কি চাচ্ছে সেটা দেখবে না। জনগণ সবাই দাবি করে জনগণ চাচ্ছে, না, না, জনগণ যে কি জনগণ চাচ্ছে চাচ্ছে না। জনগণ যে চাচ্ছে এটা কার কি আপনি প্রমাণ আছে? অলরেডি জরিপ আছে অনেক। আপনি জরিপগুলো জরিপ বিশ্বাসযোগ্য না। রয়েছে, বেশিরভাগ আপনি জরিপই- মাঠে গিয়ে কথা বলেন জরিপ- পাবলিক কি চায়। আমরা রেগুলার কথা বলি। আমরা যেটা চাই সেটি হলো যে বাস্তবতাটা কোন জায়গায়, হ্যাঁ, বাস্তবতার বিচারটা কি হবে? এবং তারা যারা স্থানীয় সরকার চাচ্ছে না, জরিপগুলো যারা স্থানীয় সরকার বিশ্বাসযোগ্য চাচ্ছে কিনা? না, কারণ তারা কি? জরিপ স্থানীয় নির্বাচনী সহিংসতা এত বেশি মাত্রায় হয়, এবং এখন যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর, এবং পুলিশ থেকে শুরু করে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়ে যদি সংস্থাগুলো থেকে শুরু করে একদম কেন্দ্রীয়ভাবে সরকার অনেক নাজুক এবং দুর্বল, সেখানে স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে যদি হানাহানি হয়, সংঘাত হয়, সহিংসতা হয়, তাহলে সেটা জাতীয় নির্বাচনে হানাহানি হবে না আপনি না, ধরে নিচ্ছেন? জাতীয় নির্বাচনে কম্পারেটিভলি কম হয়, স্থানীয় নির্বাচনের মতন কখনোই জাতীয় নির্বাচনে হয় না। স্থানীয় নির্বাচনে অনেক বেশি সহিংসতা হয়। এটা আমরা- ড্রাই রান হয়ে যেত, অসুবিধা কি দেখতে? জাইরান করতে গিয়ে যদি পরেরটা বিপর্যয় হয়, যদি জাইরান হতে আচ্ছা, গিয়ে ঠিক আছে, জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত। তারপরে যারা ক্ষমতা আসবে তখন আর স্থানীয় সেই- নির্বাচনে কিছু সেই- হবে না। সেই জায়গাতেই সংস্কারের প্রশ্ন, যে শুধু তার মানে কি আমরা শুধু একটা নির্বাচনের কথা ভাবছি? আমরা তো সংস্কার চাই ফর এভার। স্থানীয় নির্বাচনের যদি এইবারের জন্য জাতীয় নির্বাচন হলো, স্থানীয় এরপর এবার কি হবে? স্থানীয় নির্বাচনটার কতগুলি পজিটিভ দিক রয়েছে। এবার প্রথমে নির্বাচনটি দলীয় নির্বাচন হবে না, এক। 2 নম্বর হলো এখানে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই, তাদের কোনো স্টেক হোল্ডার থাকবে না, অমুককে প্রার্থী করবো তমুককে প্রার্থী করবো, সেই জামানাটা থাকবে না। অন্তত আমরা ধরে নিতে পারি যে 50% প্রতিনিধি পজিটিভ লোক আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যখনই রাজনৈতিক দলের অধীনে নির্বাচনটা হবে তখন কি হবে সেটা আমরা জানি। রাজনৈতিক দলের অধীনে সেখানে নির্বাচন তো টাকা পয়সার হবেই। খেলাধুলা না, হবে, গণ- প্রার্থী নিয়ে খেলাধুলা হবে। কিন্তু জিনিস হচ্ছে কি, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন হয়, সারা পৃথিবী জুড়েই হয়। সেই ব্যবস্থা না, আমাদের দেশে হয় না তো। আমাদের দেশে কারণ আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট চায় মানুষ, এই কারণে আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের পরিস্থিতিটা ভিন্ন। আমরা তো সেই ব্যবস্থাটারই পরিবর্তন চাচ্ছি, যে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক যে বন্দোবস্ত, তার এমন পরিবর্তন হোক যে ভবিষ্যতে আর কখনো যাতে আমাদের কেয়ারটেকার নিয়ে ভাবতে না এখন হয়। যেহেতু কিন্তু আস্থাটা নেই, যেহেতু সেই কেয়ারটেকারটা আস্থা নেই, আসছে। তো এইখানে মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে গিয়ে, কারণ আমাদের সেনাপ্রধান সাহেব বলেছেন যে সেনাবাহিনী কতদিন আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, সেনাবাহিনী তার নিজের দায়িত্ব নিয়ে সেনানিবাসে ফিরে যাবে। সো আপনি যদি এখন স্থানীয় নির্বাচন করতে গিয়ে হানাহানি তৈরি করেন, জাতীয় নির্বাচন আরো দীর্ঘায়িত হয়ে যায়, আরো পিছনে চলে যায়, আলটিমেটলি দেশের জন্য এটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। গোটা বিষয় কি নির্বাচন কেন্দ্রিক? এই যে পরিবর্তনটা কেন? হলো, আপনার কি মনে হয়? না, সন্দেহে আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার চাই। যে গণহত্যা, যে নির্যাতন, যে দুর্নীতি, গত 16 বছরের যা কিছু অপকর্ম, সব কিছুর জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী মূলত। তো তাদের আমরা বিচার চাই, এবং জাতিসংঘের রিপোর্টেও সেটা উঠে এসেছে। তো এই বিচারের প্রক্রিয়াটা শুরু করার জন্য যদি 7 মাসেও আমরা শুরু করতে না পারি, তখন আমরা সেই সরকারের উপরে আমাদের আস্থা হেভি কমে চাপ যায়। দেখ। চাপ দিতে হবে কেন? এই সরকার তো না, না। ছাত্র গণ অভ্যুত্থানের তারা ফসল। যখন নির্বাচনের এই জন্য সরকার- চাপ দিতে চায়, এটার না, উপর না, চাপ আমি আমি তাদের কথা বলছি না, আমি সরকারের কথা বলছি, যে সরকার তো এই ছাত্রগণ অভ্যুত্থানের ফসল। সরকারকে কেন চাপ দিতে হবে? সরকার তো নিজেই উদ্যোগ নিয়ে, এবং সরকারের হাতে সব ক্ষমতা আছে, সরকার নিজেই উদ্যোগ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা, তার বিচারের প্রক্রিয়া শুরু করা, সেটা কেন সরকার করে নাই? ওকে, ফাইন। যেহেতু করে নাই, কিন্তু যেহেতু করে সরকারের নাই, সমালোচনা আমরা সেখানেই করছি, অনেক- যে সেখানেই এই অনেক বিষয়ে প্রশ্ন সমালোচনা এসে জোরালো যাচ্ছে। করি। সেটা তো অন্য বিষয়, কিন্তু সরকার কেন করছে না? এই সরকার কেন? করছে না কারণ তার করছে সমালোচনা না, করা উচিত কারণ- না। কারণ বাস্তবতা হচ্ছে যে আমরা যে বিচার করছি না। অনন্তকাল ধরে এই ধরনের একটা সরকার থাকতে পারে না, অন্তর্বর্তীকাল অনন্তকালীন হতে পারে না। তাকে তো জাতীয় নির্বাচনে যেতে হবে। জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য সে 7 মাসেও শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে 7 মাসেও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করতে পারে না যেই সরকার, সেই সরকার যদি এখন স্থানীয় নির্বাচন করতে যায়, জাতীয় নির্বাচন কত বছর পরে করবে? জাতীয় নির্বাচন 5 বছরও করতে পারবে না। তো এই সরকারের উপরে যেই সেই আস্থা নাই সরকার তো এখনো আমাদের। যেই সরকার এখনো সরকার- একটা বিচারের প্রক্রিয়া শুরু করতে প্রক্রিয়া পারলো শুরু না, করতে পারে না, সে জাতীয় সে- নির্বাচন করবে কিভাবে? এটা তার সে- সমস্যা। তো স্থানীয় নির্বাচন করবে কি করে? স্থানীয় নির্বাচন করা আপনি তো তো একমত impossible। হয়ে বলছি। হ্যাঁ, তাহলে সেটাই। জাতীয় নির্বাচনে তো সমস্যা জাতীয় নাকি? নির্বাচন করতে হবে, কারণ আপনারা বলতেছেন যে জাতীয় নির্বাচন সবকিছু ছাড়া ঠিকঠাক হবে জাতীয় নির্বাচন না, করলে। না, না, জাতীয় নির্বাচন করতে হবে, করে একই সাথে প্রেশারটা কন্টিনিউ করতে হবে, যাতে যারাই ক্ষমতায় আসুক, যারাই নির্বাচিত হোক, তারা যাতে বিচ্যুত না হয়, এবং তারা যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে ফসল, যে প্রত্যাশা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথেই যাতে নতুন সংসদ, নতুন সরকার থাকে। স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে জাতীয় নির্বাচন আরো বিলম্বিত হয়ে যাওয়া বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হতে পারে। সারোয়ার তুষার, প্রথমত তো যদি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রেফারেন্স হয় জনগণ, স্থানীয় সরকারের ক্ষেত্রেও রেফারেন্স হওয়া উচিত জনগণ। এবং আপনি যে জরিপের কথা উল্লেখ করেছেন, এই জরিপে জনগণ তো স্থানীয় সরকার চাচ্ছে। এখন স্থানীয় সরকার নির্বাচন পুরোটা একসাথে না হলেও কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে হওয়া উচিত।
যে আসলে এটা কি কাজ করে কিনা বা কিভাবে করে, এটা না করে মানে আমাদের সামনে আর কোনো নজির নাই যে দলীয় সরকারের বাইরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার। এবার একটা সুযোগ আছে, সেটা আমাদের কাজে লাগানো দরকার এবং স্থানীয় প্রতিনিধিরা জনগণের কাছে মানে জনগণের সাথে স্থানীয় প্রতিনিধির যে গ্যাপটা তৈরি হয়েছে এটা মেটানো দরকার। এই জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি এবং সেটা আমি মনে করি যে স্থানীয় সরকার সংস্কার কমিশন তারা কিন্তু বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। তাই এটা তাদের একদম প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের জায়গা থেকে এসেছে, আমি ফলে সেটা একটু sorry পরীক্ষা interrupt হওয়া করছি। উচিত। প্রধান নির্বাচন কমিশনার গতকাল বলেছেন যে জুনে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না। তো নির্বাচন কমিশন তো আসলে নির্বাচন পরিচালনা করবে, তার পজিশন কিন্তু খুব স্পষ্ট। তো একটা এবং আলটিমেটলি হয় কি, মূল ফোকাসটা ঠিক রাখতে হয়। মূল ফোকাসটার থেকে বিচ্যুত হয়ে গেলেই জায়গায় মূল ফোকাস কিন্তু focus- নতুন বাংলাদেশ। না, নতুন বাংলাদেশের জন্য নতুন নির্বাচন করতেই হবে। নির্বাচনটা যাতে স্বচ্ছ সুন্দর হয়, নির্বাচন হলে নির্বাচন নতুন যাতে বাংলাদেশ কোনো শুরু রকম হবে আপনার মনে হয়? হতে হবে এর মধ্য দিয়ে, এছাড়া কোনো রাস্তা নেই। নির্বাচন বাদ দিয়ে তো কোনোভাবেই গণতন্ত্রে যাওয়া যাবে না। গণতন্ত্রে যাওয়ার রাস্তাই হচ্ছে নির্বাচন। রাজনৈতিক দলগুলো সংস্কার করবে আপনি বিশ্বাস করেন? করতে হবে, কারণ এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কোনো বাস্তবতা করতে বাধ্য না করে পারবে না। এবং রাজনৈতিক দলগুলি কিন্তু সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং বিএনপি 2000 এবং সেই সংস্কার প্রস্তাব আগে কিন্তু দিয়েছে। 5 আগস্টের আগের কথা। 5 আগস্টের অনেক 5 আগে আগস্টের দিয়েছে। আগে অনেক আচ্ছা, পাল্টে এবং- গেছে বাংলাদেশ। না, এবং এখনো তারা সেই প্রস্তাব থেকে সরে যায়নি। বিএনপি কিন্তু তার 31 দফায় আছে, জামাত তার 10 দফা দিয়েছে, সেই 10 দফায় আছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে সরে যায়নি। এবং রাজনৈতিক দলগুলো যে সংস্কার করে না এটা সত্য না। রাজনৈতিক দলগুলো 91 সালে আমরা দেখেছিলাম যে 90-এর গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সেটা ব্যবস্থা আরেক ইতিহাস। সেটা সেটা- ইতিহাস সেটার যদি আমরা সাথে বলতে যাই, এটা- সেটা এটা আরেক- বোধহয় তুল্যমূল্য না, বিচার একই- করা যাবে না। না, সেখানেও 3 জোটের রূপরেখায় যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে সংসদীয় ব্যবস্থা ছিল। সংসদীয় ব্যবস্থা কেন কার্যকর হয়নি সেটা ভিন্ন বিতর্ক। মূল ফোকাসে জাতীয় নির্বাচন দেখি সামনে এগিয়ে যাওয়া উচিত। সরোয়ার তুষার এবং হাসনাইন খুরশেদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।